প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের প্রথম যে পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামেটিভ, সেখানে ভৌতবিজ্ঞানের যে 1 নম্বর স্কুলের যে পেজ নম্বর 60 সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমি আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এই যে প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারবে। তো আজকে আমরা 1 নম্বর স্কুলের প্রশ্নগুলো আলোচনা করব। এখানে গ্রুপ এর মধ্যে যে এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়েছে 8টা এমসিকিউ টাইপ প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, তাহলে এখানে 8 নম্বর দেওয়া হয়েছে। তো একের দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। প্রথম প্রশ্ন কি? শক্তির মাত্রিয় সংকেত হলো, তাহলে শক্তির মাত্রিয় সংকেত হলো ml² (2). এরপরে আছে কি? একটি লব্ধ একক হলো, একটি লব্ধ একক কি? অপশান ডি অর্থাৎ জুল। এরপরে সাধারণ স্কেলের সাহায্যে প্রদত্ত কোণ দৈর্ঘ্যটি মাপা, সাধারণ স্কেলের সাহায্যে প্রদত্ত কোণ দৈর্ঘ্যটি মাপা সম্ভব নয়, সেটা কি লিখবে? কোনটা সম্ভব নয় সেটা লিখবে 5.12 সেন্টিমিটার। এরপরে প্রশ্ন 1 কেজি ভরের একটি বস্তুকে 5 মিটার/সেকেন্ড সমবেগে চালাতে যে বলের প্রয়োজন তা হলো, এখানে দেখো কি বলা হয়েছে, 1 কেজি ভরের একটি বস্তুকে 5 মিটার/সেকেন্ড সমবেগে চালাতে যে বলের প্রয়োজন। আচ্ছা, সমবেগে চালাতে অর্থাৎ যে এই যে বস্তুটা 5 মিটার/সেকেন্ড বেগে চলছে সেই বেগে চলবে, তাহলে তার জন্য কি বল প্রয়োগ করতে? দেখো, একটা যখন বস্তু 1 কেজি ভরের বস্তু 5 মিটার/সেকেন্ড বেগে চলছে এবং তাতে আর কি বল প্রয়োগ করতে হবে যাতে সে 5 মিটার/সেকেন্ড বেগেই চলে, তাহলে সেখানে তার কোনো বলই প্রয়োগ করার দরকার নেই, তাহলে এটা 0 নিউটন হবে। এরপরে প্রশ্ন, ত্বরণ সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হলো কণার বেগ, অপশান এ। এরপরে আছে পদার্থ কোনটি স্থায়ী কণা নয়? দেখ, মেসন, পজিট্রন, নিউট্রিনো, তাহলে এখানে সবগুলোই হবে উত্তর, সবগুলোই। এরপরে প্রশ্ন 40 CA 20 এ নিউট্রন সংখ্যা হলো, নিউটন সংখ্যা কত? এই ভর সংখ্যা এবং ভর সংখ্যা 40, পারমাণবিক সংখ্যা 20, এই দুটোর বিয়োগফল হচ্ছে কি? নিউটন সংখ্যা। তাহলে 40 থেকে 20 বাদ দিলে কত হবে? 20, অপশান ডি হবে সঠিক উত্তর। এরপরে প্রশ্ন দেখো, যে ক্যাথোড রশ্মির উপাদান হলো, ক্যাথোড রশ্মির উপাদান কি? ইলেকট্রন, অপশান বি হবে এখানে তোমাদের সঠিক উত্তর, ইলেকট্রন। তাহলে এখানে গ্রুপ এর যে প্রশ্নগুলো ছিল সেগুলো হলো এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপরে গ্রুপ বি যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে কি বলা হয়েছে গ্রুপ বিতে। দেখো, প্রথম প্রশ্ন, নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, তড়িৎ প্রবাহ মাত্রা কী ধরনের রাশি? তড়িৎ প্রবাহ মাত্রা কী ধরনের রাশি? তাহলে কি লিখবে? তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে কি? স্কেলার রাশি। এরপরে প্রশ্ন অথবা দিয়েছিল 1 আলোকবর্ষ সমান সমান ড্যাশ কিলোমিটার, 1 আলোকবর্ষ সমান সমান ড্যাশ কিলোমিটার, তাহলে কত হবে? 9.46 × 10⁻12 কিলোমিটার। এরপরে আছে কোন মূল রাশির একক SI ও CGS দুই পদ্ধতিতেই অভিন্ন, তাহলে কি হবে সেটা? সময়, তাহলে কি হবে? সময়। এরপরে সত্য বা মিথ্যা লেখো। ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একই বস্তুর ওপর প্রযুক্ত হয়, এটা কি? এটা কি? ক্রিয়া ও প্রতিক্রিয়া বল ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়, তাহলে এখানে কি একই বস্তুর উপর প্রযুক্ত হয় বলেছে, তাহলে এটা তোমাদের কি হবে? মিথ্যা হবে। নেক্সট প্রশ্ন, 500 গ্রাম ভরের একটি বস্তুর বেগ 10 মিটার/সেকেন্ড হলে বস্তুর ভরবেগ কত হবে? তাহলে বস্তুর ভরবেগ কত হবে? তোমরা ভরবেগ কি করে বার করবে? তাহলে এই যে 4-এর দাগেরটা এখানে করি অঙ্কটা। তাহলে এখানে দেখো, বস্তুর যে ভর সেখানে পদার্থ কি কি আছে? পদার্থ, বস্তুর ভর অর্থাৎ m = কত? 500 গ্রাম। 500 গ্রামটাকে কেজিতে নিয়ে যাব, তাহলে কি করব? আমরা এটাকে 1000 দিয়ে ভাগ করব, তাহলে 1000 দিয়ে ভাগ করলে কত হবে? দেখো, 0.5 কেজি হবে। তারপরে দেখো, বেগ কত দেওয়া আছে? 10 মিটার/সেকেন্ড, এবং বেগ দেখো আছে, বেগ হচ্ছে v, বস্তুর বেগ হচ্ছে v, সেটা 10 মিটার/সেকেন্ড দেওয়া আছে। অতএব বস্তুর ভরবেগ কত হবে? সমান সমান ভর ইন্টু বেগ
তাহলে ভর হচ্ছে 0.5 কেজি ইন্টু বেগ কত 10, তাহলে কত হবে এটা? তাহলে এটা হবে কত? উত্তর 5 কেজি মিটার পার সেকেন্ড। এরপরে প্রশ্ন দেওয়া আছে বেগ সমান লেখচিত্রের নতি কোন ভৌত রাশিকে নির্দেশ করে? বেগ সমান লেখচিত্রের নতি কোন ভৌত রাশিকে নির্দেশ করে? তাহলে বেগ সমান এটা হচ্ছে কি ত্বরণ যে ভৌত রাশি তাকে নির্দেশ করে। এরপরে প্রশ্ন অথবা দিয়েছিল দড়ি টানাটানি খেলায় দড়ির উভয় প্রান্তে 15 নিউটন বা 15 নিউটন টান প্রয়োগ করলে দড়িতে টান কত হবে? তাহলে দড়িতে 15 নিউটন টানই হবে। আচ্ছা, কি দড়ি টানাটানি খেলায় দড়ির উভয় প্রান্তে 15 নিউটন টান প্রয়োগ করলে দড়িতে কত টান হবে? ও আচ্ছা, দড়ি টানাটানি খেলায় দড়ির উভয় প্রান্তে 15 নিউটন টান প্রয়োগ করা হলে তাহলে সেখানে কি হবে? 30 নিউটন টান দড়ির ওপরে প্রয়োগ হবে। এরপরে প্রশ্ন কোনো পরমাণুর তৃতীয় মুখ্য শক্তি স্তরে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে? সর্বাধিক 18টি ইলেকট্রন থাকতে পারে। সেটা কি করে আমরা বার করব? দেখো, আমরা কি জানি যে ইলেকট্রন সংখ্যা কি হয়? 2n² হয়। এবার যখন কে হয়, কে সমান কে, সেখানে যখন আমাদের কে কক্ষ থাকে তখন n এর মান কত হয়? 1 থাকে। যখন l থাকে তখন কি হয়? n সমান 2 থাকে। এবং যখন m কক্ষ হয় সেখানে n এর মান কত হয়? 3 থাকে। তাহলে শক্তি স্তরে তৃতীয় মুখ্য শক্তি স্তর অর্থাৎ m, সেখানে n এর মান কত? 3। তাহলে সেখানে আমরা ভ্যালু যদি বসাই 2n², অর্থাৎ 2 ইন্টু 3 স্কোয়ার, তাহলে 2 ইন্টু 9, তাহলে কত হবে? 18টি। সেটাই লিখেছি 18টি। এরপরে প্রশ্ন ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12 এবং Mg2+ আয়নে ইলেকট্রনের সংখ্যা কত? তাহলে এই যে ম্যাগনেসিয়াম, এর ইলেকট্রন সংখ্যা কত? এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত? সেটা হবে কত? 12। এটা হলো পারমাণবিক সংখ্যা 12 এবং ইলেকট্রন সংখ্যা কত? 12 এই ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে। এবং দেখো এই যে Mg2+ কীভাবে হয়? ম্যাগনেসিয়াম তার থেকে যদি দুটো ইলেকট্রন রিলিজ করে, অর্থাৎ দুটো ইলেকট্রন যদি বেরিয়ে যায়, তখনই কিন্তু সে পজিটিভ আয়ন ধারণ করে Mg2+ আয়ন তৈরি হয়। তাহলে এটা হলো, তাহলে দুটো ইলেকট্রন এখান থেকে বেরিয়ে গেছে বলে। তাহলে কি লিখতে পারি আমরা? Mg2+ এর ইলেকট্রন সংখ্যা কত হবে? এর ইলেকট্রন সংখ্যা কত হবে? আগে ছিল কত? 12টা, এখন দুটো বেরিয়ে গেছে এই যে, তাহলে কত হবে? 10টি। এটা হলো। এরপরে দেখো গ্রুপ সি যে প্রশ্নগুলো আছে সেখানে 8টা প্রশ্ন আছে, 2 নম্বর করে 16 নম্বর দেওয়া আছে। 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব। এর PDF তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে। তো প্রথম যে প্রশ্ন ছিল তুলাযন্ত্র সুবিধি হওয়া দুটি শর্ত লেখো। তো লিখবে তুলাযন্ত্রের এই তুলাদণ্ডের বাহু দুটি দীর্ঘ ও হালকা হওয়া প্রয়োজন, তুলাপাত্র দুটি হালকা হওয়া প্রয়োজন, এবং তুলাদণ্ডের ভরকেন্দ্র তুলাদণ্ডের আলম্বের নিচে যতটা সম্ভব কাছে থাকা প্রয়োজন এবং সূচকটি লম্বা হওয়া প্রয়োজন। এগুলো লিখবে, দুটো লিখতে পারে, দুটো লিখলেই হবে। নেক্সট 2 দাগে যে প্রশ্নটা আছে কি 75 সেন্টিমিটার কিউব পারদের ভর 1.02 কেজি হলে পারদের ঘনত্ব কত? তো অঙ্কটা কীভাবে করবে দেখো, 2 দাগের অঙ্কটা লিখবে পারদের আয়তন কত আছে? পারদের আয়তন সমান কত? 75 সেন্টিমিটার কিউব হচ্ছে পারদের আয়তন। এবং এটাকে আমরা লিটারে কনভার্ট করব। লিটারে কনভার্ট করতে গেলে কি হবে? এটাকে লিখতে পারি 75/1000 দিয়ে ভাগ করব এত লিটার। কারণ কি 1 লিটার সমান 1000 সেন্টিমিটার কিউব, সে কারণে এটা হলো। এবার দেখো পারদের ভর কত?
সেটা হচ্ছে 1.02 কেজি বলে দেওয়া আছে। তাহলে পারদের ঘনত্ব, অতএব পারদের ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। সেটা কত? ভর বসাবো কত? 1.02 কেজি, এবং এটা হচ্ছে কি আয়তন কত? 75/1000। তাহলে নেক্সট লাইন কি লিখব? 1.02 ইন্টু কী হবে? এটা বাই 1, এবং ওপরে কী হবে? 1000 চলে যাবে, নিচে কত হবে? 75। তাহলে নেক্সট লাইন, এই যে 102 লিখলাম, এদিকে 1000 লিখলাম। এই 102টাকে তুলে দিতে, পয়েন্টটা তুলে দিলে কী হবে? এখানে 100 হবে, পয়েন্টের জন্য 1 টাকার দূরে শূন্য, ইন্টু 75। তারপর দেখো এটা আমরা, তোমরা যদি দুটো জিরো কাটি, এটা হলো 5 দিয়ে কাটি, 5 15 কত? 75। এটা 2, আর কি কাটবে? এটা 5, আচ্ছা আর কাটবে না, তাহলে 15 থাকলো। তাহলে এটা হবে কত? 204/15। এটা ভাগ করতে হবে। আচ্ছা ভাগটা এখানে করি। 204/15 করলে কত হয়? 15 1 15, 5, তাহলে এটা কত হবে? 3 15 45, 9, এবার পয়েন্ট দিই, একটা শূন্য, 6 15 90। তাহলে কত হবে আমাদের? এটা উত্তর 13.6 কেজি পার লিটার। তাহলে এটা আমাদের হবে উত্তর ঘনত্ব। এরপরে দেখো যেটা আছে 3 দাগের প্রশ্ন, বায়ুশূন্য স্থানে এরোপ্লেন উঠতে পারে না কেন? তো সেটা তোমরা লিখবে। কত দিয়ে প্রশ্ন ছিল? দ্রুতি ও বেগের মধ্যে দুটি পার্থক্য লেখো। তো এখানে দেখো 1 2 3 4 5টা পার্থক্য দেওয়া আছে, যে কোনো দুটো পার্থক্য লিখলেই হবে। তারপরে 4 দাগের প্রশ্ন, স্থির অবস্থা থেকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে গতিশীল একটি কণা, এটা 10 পর, আচ্ছা 10 সেকেন্ড পর মনে হবে প্রশ্নটা, একবার দেখে নিই। হ্যাঁ, 10 সেকেন্ড পর কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে 10 সেকেন্ড পর কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে এখানে এগুলো বলা আছে, দেখো স্থির অবস্থায় অর্থাৎ বস্তুর প্রাথমিক বেগ কী হবে? স্থির অবস্থা অর্থাৎ স্থির অবস্থা, যেহেতু স্থির অবস্থা, তাহলে কি বস্তুর কণাটির প্রাথমিক বেগ কত? প্রাথমিক বেগ যদি আমরা ধরি ইউ, তাহলে সেটা কি 0 হবে? কারণ কি? সেটা স্থির অবস্থা, তখন থেমে আছে, তাহলে তার যে প্রাথমিক বেগ সেটা হবে 0। এবং ত্বরণ কত হবে? ত্বরণ এ, সেটা কত হবে? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলে দেওয়া হয়েছে, তাহলে এটা হলো। এবং সময় কত বলা হয়েছে? সেটা হচ্ছে, সময় হচ্ছে টি, সেটা 10 সেকেন্ড। এটা হলো। এবার আমাদের বার করতে পারে অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতএব এগুলো আমাদের প্রশ্নে বলা ছিল, অতএব অতিক্রান্ত, আর এটা প্রাথমিক বেগটা কী করে পেলাম? যেহেতু স্থির ছিল সেহেতু 0 হবে অতিক্রান্ত প্রাথমিক বেগটা। এবং অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্র আমরা জানি, সেখান থেকে এস এর ভ্যালুটা আমরা পেয়ে যাব, তাহলে অতিক্রান্ত দূরত্বটা পেয়ে যাব। এবার দেখো এই ভ্যালুটা বসাবো এখানে, ইউ এর জায়গায় কত? 0, ইন্টু টি কত? 10, প্লাস হাফ, ইন্টু এ কত? এ হচ্ছে 5 ত্বরণ, সময় কত? 10, তার স্কোয়ার। তাহলে এটা হবে 0 প্লাস হাফ ইন্টু, এটা কত হবে? এটা যদি গুণ করে দিই 100, আচ্ছা 5 ইন্টু 100 লিখলাম, এই 2 দিয়ে কাটলাম 50, তাহলে অতএব কত হবে? নেক্সট লাইন কি লিখব? তাহলে এটা হলো আমাদের 5 ইন্টু 50, তাহলে 250 মিটার। তার অতিক্রান্ত দূরত্ব কত? 250 মিটার। এটা হলো। এরপরের যে প্রশ্ন ছিল, আমাদের প্রশ্নে বলা আছে হোস পাইপের মধ্য দিয়ে জল প্রবাহিত হওয়ার সময় পাইপটিকে হাতে ধরে রাখা অসুবিধাজনক কেন? সেটা অবধি তোমরা লিখবে। নেক্সট প্রশ্ন অর্ডার দিয়েছিল ভরই বস্তুর জাড্যের পরিমাপ ব্যাখ্যা করো, তো সেটা তোমরা লিখবে অবধি। নেক্সট প্রশ্ন দেওয়া আছে আইসোটোপ কাকে বলে? উদাহরণ দাও। আইসোটোপ কাকে বলে লিখবে। তো উদাহরণ তোমরা দেবে হাইড্রোজেনের 3টে আইসোটোপ, যেমন প্রোটিয়াম,
সেখানে নিউট্রন নেই, ভর সংখ্যা 1, এবং ডিউটেরিয়াম সেটা হচ্ছে একটা নিউট্রন আছে, ভর সংখ্যা 2, আর ট্রিটিয়াম সেখানে নিউট্রন সংখ্যা 2, ভর সংখ্যা হচ্ছে 3, এবং কার্বন আইসোটোপ এগুলো উদাহরণ দিতে পারো, একটা দিলেই হবে। তো অথবা দিয়ে প্রশ্ন ছিল এই প্রশ্নের সাথেই যে আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন, আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম কেন অভিন্ন হয় সেটাই অবধি তোমরা লিখে দেবে। এরপরের প্রশ্ন দেওয়া হয়েছে, দেখো 7 দাগের প্রশ্নে বলা হয়েছে একটি ইলেকট্রন নিম্ন শক্তির কক্ষপথ থেকে উচ্চ শক্তির কক্ষপথ এবং উচ্চ শক্তির কক্ষপথ থেকে নিম্ন শক্তির কক্ষপথ এলে কী ঘটে সেটা তোমরা লিখবে। এরপরে প্রশ্ন ছিল, দেখো একটি মৌলের পরমাণুতে কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি এবং এম কক্ষে, আচ্ছা এম কক্ষে এটা 3টি হবে, 3টি ইলেকট্রন আছে, মৌলটির যোজ্যতা কত এবং ভর সংখ্যা কত, ভর সংখ্যা 27 হলে নিউটন সংখ্যা কত। অঙ্কটা কিছুই নেই, যদি তোমরা একটু এই নিয়মগুলো জানো তাহলে সব পেরে যাবে। তাহলে মৌলের পরমাণুর যে এখানে বলা যায় কি, পরমাণুটিতে কে কক্ষে কটা, কে কক্ষে 2টি ইলেকট্রন আছে, লিখি একটু, 2টি ইলেকট্রন আছে, এবং এল কক্ষে কয়টি, সেটা 8টি ইলেকট্রন আছে, এবং তারপর যেটা আছে এম কক্ষে, এম কক্ষে কয়টি আছে, সেটা হচ্ছে 3টি ইলেকট্রন আছে। তাহলে এগুলো যেহেতু দেওয়া আছে, তার মৌলটির যোজ্যতা কত, তার যোজ্যতা কী হবে, মৌলটির যোজ্যতা আমরা কী করে বার করব। তো এই যে বাইরের কক্ষপথ যেটা, সেটা হচ্ছে এম, তাহলে বাইরের কক্ষপথে যেটা থাকবে তো সেটাকে আমরা যোজ্যতা ইলেকট্রন আমরা বলতে যোজ্যতা কক্ষ বলতে পারি। অতএব মৌলটির যোজ্যতা কত, অতএব মৌলটির যোজ্যতা সমান সমান 3, এম কক্ষে 3টি ইলেকট্রন আছে যেহেতু, সেই কারণে যেহেতু এম কক্ষে 3টি ইলেকট্রন আছে সে কারণে। আর কি চেয়েছে, মৌলটির ভর সংখ্যা 27 হলে নিউটন সংখ্যা কত, মৌলটির পারমাণবিক সংখ্যা কত, মৌলটির পারমাণবিক সংখ্যা ধরে নিই, এখানে যোগ করে নিই, মৌলটির পারমাণবিক সংখ্যা কত, সেটা হচ্ছে কত, এখানে মৌলটির পারমাণবিক সংখ্যা সমান সমান আমরা কি লিখতে পারি, প্রোটন সংখ্যা। এবার দেখো এখানে এই প্রোটন সংখ্যা সমান সমান আমরা কি লিখতে পারি, আবার ইলেকট্রন সংখ্যা। এবার দেখো ইলেকট্রন সংখ্যা কটি, 8টা, 2টো 10 আর 3 কত, 13টি আছে। তাহলে এটাই হলো আমাদের কি, যে পারমাণবিক সংখ্যা 13। তাহলে পারমাণবিক সংখ্যা কত, 13, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা কত, 13। এটা যদি হলো 13, এবার কি বলেছে যে এবং ভর সংখ্যা 27, তাহলে নিউটন সংখ্যা কত আমরা জানি কি, অর্থাৎ নিউটন সংখ্যা কি জানি, নিউট্রন সংখ্যা সমান সমান কি জানি, ভর সংখ্যা মাইনাস এখানে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা যাই লিখতে পারো। তাহলে এখানে ভর সংখ্যা কত, 27, এবং পারমাণবিক সংখ্যা কত বেরিয়েছে আমাদের এখানে, দেখো 13। তাহলে 27 থেকে 13 বাদ দিলে কত, 14। তাহলে নিউটন সংখ্যা কত, 14। এটা হলো। এরপরে দেখো গ্রুপ ডি যে প্রশ্নগুলো আছে, সেখানে 4 দাগে বলা আছে নিজের প্রশ্নগুলো উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, 3 নম্বর করে দেওয়া আছে। এখান থেকে বলা আছে, দেখো লেখচিত্রের সাহায্যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2a সমীকরণটি প্রতিষ্ঠা করো। এটা তোমরা বই থেকে পেয়ে যাবে, সেটা লিখে নিও। নেক্সট প্রশ্ন দেওয়া আছে, দেখো আয়তন মাপক চোঙের সাহায্যে কীভাবে অসম আকৃতির বস্তুর আয়তন নির্ণয় করবে, সেগুলো দেখো এখানে দেওয়া হয়েছে। সেটা কীভাবে নির্ণয় করবে সেটা তোমরা এখানে এই অবধি লিখে দেবে। তারপরে যে প্রশ্ন আছে অথবা দিয়ে লম্বন ভ্রম কাকে বলে এবং কীভাবে এই ভ্রম এড়ানো যায় সেটা কাকে বলে লিখবে এবং কীভাবে এড়ানো যায় লিখবে। নেক্সট প্রশ্ন, হাইড্রোজেনের আইসোটোপগুলির গঠন বর্ণনা দাও। তো এর গঠন যে বর্ণনা প্রথম এটা দেবে প্রোটিয়াম, তারপর ডিউটেরিয়াম, তারপর ট্রিটিয়াম ইত্যাদি লিখবে। এর পরে যে প্রশ্ন ছিল অথবা দিয়ে
আয়ন বলতে কী বোঝায়, আয়ন কাকে বলে সেটা তোমরা লিখবে এবং উদাহরণ দেবে। আর আয়ন কয় প্রকার ও কী কী? আয়ন হচ্ছে 2 প্রকার, ক্যাটায়ন এবং অ্যানায়ন। প্রত্যেক প্রকার আয়নের উদাহরণ সহ সংজ্ঞা দাও। তো দেখো, ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে বলা হয় ক্যাটায়ন এবং তার উদাহরণ দেবে। আর ঋণাত্মক তড়িৎগ্রস্ত আয়ন অ্যানায়ন নামে পরিচিত, তার উদাহরণ দেবে। তাহলে এই অঙ্ক প্রত্যেক উত্তর তোমাদের হয়ে যাবে। তো দেখো আমাদের এখানে তাহলে যে প্রশ্নগুলো ছিল, আমাদের এই প্রশ্নগুলোই ছিল যে, হ্যাঁ এই প্রশ্নগুলোই ছিল আমাদের এখানে। তো তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে। ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের প্রথম পর্যায়ের মূল্যায়নের যে প্রশ্নগুলো ছিল 2025 সালে, সেগুলো আমরা আলোচনা করলাম প্রত্যেকটা প্রশ্ন এই প্রথম স্কুলের। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।